নমস্কার। আজ আমরা পয়সাকে কিভাবে ম্যানেজ করা যায় এই বিষয়ের উপর আলোচনা করব। হাউ টু ম্যানেজ মানি। অনেক বড় বড় পেশাদার পড়াশোনা করেছে এরকম ডিগ্রিধারী লোকেরাও আজকাল মানি ম্যানেজমেন্টের বিষয়ে সেরকম কোনো ধারণা নেই। কারণ ওই সমস্ত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনে এই মানি ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা করানো হয় না, কিছু শেখানো হয় না। আমরা যখনই মানি ম্যানেজমেন্টের কথা বলি হয়তো অনেকেই ভাববেন যে আমার তো ইনকাম মাত্র মাসে 10,000 টাকা, 15,000 টাকা, তো এতে করে আমার মানি ম্যানেজমেন্ট কিভাবে করা হয় সেটা জেনে লাভ কি? তো এখানেই আমার প্রশ্ন যে মানি ম্যানেজমেন্ট সরাসরি লিঙ্ক মানুষের ইমোশনাল হ্যাবিটসের সঙ্গে। এই হ্যাবিট আপনার একবার তৈরি হয়ে গেলে পরবর্তীকালে আপনার আজ ইনকাম 10,000 টাকা, কিন্তু কাল তো হতে পারে 50,000 টাকা। ঈশ্বর করুক আগামী দিনে আপনি 5 লাখ টাকা, 1 কোটি টাকা ইনকাম করতে পারেন। কিন্তু একবার হ্যাবিট তৈরি হয়ে গেলে সেই হ্যাবিট থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর। তাই প্রত্যেকের আমাদের যার যেমনই ইনকাম হোক কিংবা নাই হোক, মানি ম্যানেজমেন্টের বিষয়ে জেনে রাখা জরুরি। এই বিষয়ে আমরা কয়েকটি পয়েন্টের কথা বলবো, যাতে করে মানি ম্যানেজমেন্ট কেন প্রয়োজন এবং কিভাবে মানি ম্যানেজ করা যায় সে বিষয়টি সম্যক ধারণা পেতে পারি। নম্বর 1 পয়েন্ট সেটা হলো স্ট্যাটাস। আমরা মিডিল ক্লাস মানুষেরা সাধারণত স্ট্যাটাসকে খুব বেশি ভয় করে ফেলি, যে আমার প্রতিবেশী কি বলবে, আমার বন্ধুবান্ধব কি বলবে, আমার আত্মীয় স্বজনরা কি বলবে, এই ভেবে আমরা কোনো কাজ করি যেটা হয়তো আমার করা উচিত থাকে না। আবার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী কি বলবে এই ভেবে কোনো কাজ করি না, সেক্ষেত্রে হয়তো আমার কাজটা করা জরুরি ছিল। আমার বেতন মাসে 20,000 টাকা, আমি দেখলাম আমার অফিসের সবাই বাইক কিনেছে, সেক্ষেত্রে আমি ভাবলাম সবাই আমাকে কি বলবে, আমি কি তাহলে খুব কমা চাকরি করি? তো আমিও একটা ইএমআই দিয়ে বাইক কিনে ফেললাম। তো আমার বন্ধুবান্ধব আইফোন ব্যবহার করে, ব্র্যান্ডেড পোশাক আশাক পরে, সেই দেখে আমিও ক্রেডিট কার্ড নিয়ে ফেললাম এবং আমি ইএমআই দিয়ে ক্রেডিট কার্ড থেকে আইফোন কিনে ফেললাম। সরাসরি আমার বেতন কমে দাঁড়িয়ে গেল 15,000 টাকা, কারণ ক্রেডিট কার্ড থেকে আইফোন কিনলাম, তার ইএমআই 5,000 টাকা সরাসরি কেটে গেল, বেতন আসলো আমার অ্যাকাউন্টে 15,000 টাকা। প্রয়োজনের যে জিনিসপত্রগুলো যেগুলো আমার না করলে নয়, সেগুলো তো আমাকে 20,000 নয় 15,000 থেকেই খরচ করতে হবে। এক্ষেত্রে আমি ক্রেডিট কার্ডের ডিউ শোধ করতে পারলাম না, 1 মাস 2 মাস, সুদ আসলে অনেক টাকা ট্র্যাপে পড়ে গেলাম। আমার বন্ধুবান্ধব হয়তো আমাকে পরামর্শ দিল যে পার্সোনাল লোন করে ফেল, এর থেকে পার্সোনাল লোনে ইন্টারেস্ট রেট 10-11%, যেক্ষেত্রে ক্রেডিট কার্ড 30-40% চার্জ করে। তো পরামর্শ ঠিকই, কিন্তু আমি আবার পার্সোনাল লোন নিয়ে ক্রেডিট কার্ডের যে ট্র্যাপ থেকে বেরিয়ে এলাম, এতে আমার 2-3 হাজার হয়তো সেভ হয়ে গেল। তখনই আমার শয়তানি মাথা বলল যে তাহলে 2-3 হাজার যখন বেঁচে গেল, ওখান থেকে আরও কিছু কিনে ফেলি, যাতে করে আমার স্ট্যাটাস আরেকটু অন্যদের সঙ্গে সমান হয়। তো এইভাবে একের পর এক আমরা লোনের মধ্যে নিজের জীবনটাকে শেষ করে ফেলি এবং উদ্বৃত্ত তো দূরের কথা, লোনের দেনায় পুরো একদম ডুবে যায়। তার ফলে আমাদের সঞ্চয়যোগ্য কোনো সারপ্লাস কখনোই হয় না এবং আমরা কখনোই ধনী হতে পারি না। এক্ষেত্রে যারা ধনী এবং তাদের চিন্তাভাবনা অন্যরকম, আমাকে লোকে কি বলবে এইভাবে তারা কোনো কাজ করে না, যে কাজটা তার ক্ষেত্রে শ্রেয় মনে হয় সেই কাজটাই করে। তো এবার আসি আমরা সিকিউরিটি, লাইফের সিকিউরিটি, সিকিউর ইওর লাইফ। আমাদের প্রত্যেকের
লাইফ ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে থাকা উচিত। লাইফ ইন্স্যুরেন্স পলিসির দ্বারা ফ্যামিলির প্রোটেকশন করে রাখা উচিত, কারণ মানুষের জীবনে এমন কিছু না ঘটে যায় যাতে করে পুরো পরিবারটি অনাথ হয়ে যায়। অনাথ তো হবেই, কিন্তু আর্থিকভাবে না অনাথ হয়ে যায়। এই জন্য প্রত্যেকের আমাদের লাইফ ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে থাকা উচিত। এরপর আমরা আসব হ্যাবিটস অফ বাজেটিং। আমাদের প্রত্যেক ব্যক্তির যেমন একটি বাজেট তৈরি করা উচিত। দেখুন, অর্গানাইজেশন চলার জন্য, প্রত্যেক রাষ্ট্র চলার জন্য একটি বাজেট তৈরি করা হয়। এই বাজেট তৈরি করার গুরুত্ব এইখানেই যে আপনার কোন কোন খাতে কী পরিমাণ ব্যয় হবে, কোন কোন খাত থেকে আমদানি হবে এবং কোন কোন খাতে কতটা ব্যয় করলে সেটা উপযুক্ত ব্যয় হবে, কোন কোন খাতে ব্যয়টা আদৌ প্রয়োজন নেই। অর্থাৎ এক কথায় বাজেটিংয়ের উদ্দেশ্য আপনার অপ্রয়োজনীয় খরচা থেকে বাঁচা। আপনার যা ইনকাম, সেই ইনকামের 50% নিডের পিছনে বরাদ্দ থাকা উচিত, 30% ওয়ান্টের পিছনে থাকা উচিত, আর বাকি রইল 20% যেটা আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। 50% নিডের উপরে, অর্থাৎ যেগুলো না হলে আপনার পরিবার চলবে না, যেমন ফুড, গ্যাসের বিল, ইলেকট্রিসিটি বিল, চিলড্রেন স্কুল ফিজ, এডুকেশন এক্সপেন্সেস, কনভেনিয়েন্স, বিভিন্ন ওকেশন, সেরেমনিস ইত্যাদি, এগুলোর পিছনে ন্যূনতম 50% আপনাকে ব্যয় করতে হবে। দ্বিতীয় যেটা আছে ওয়ান্ট। মানুষের জীবনে এই ওয়ান্টেরও প্রয়োজন আছে। এই ওয়ান্টগুলো হলো আমার ব্র্যান্ডেড কাপড় চোপড় পরার ইচ্ছে, আমার আইফোন রাখার ইচ্ছে, এই ধরনের কিছু চাওয়া, যেগুলো মানুষের জীবনের একটি প্রয়োজনীয় বিষয়, কারণ মানুষ তো যন্ত্র নয়। এর পিছনে 30%, বাকি 20% এটা আপনার ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট আবার কোথায় করব? এই ইনভেস্টমেন্ট আপনার দুটো প্যাটার্নে করতে হবে। 30% সেফ ইনভেস্টমেন্ট, 70% রিস্কি ইনভেস্টমেন্ট। 30% সেফ ইনভেস্টমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট সেফ, সেখানে আপনি বেশি ইন্টারেস্ট আশা করতে পারবেন না। সেখানে আপনার যে ক্যাপিটাল প্রোটেকশন এবং আপনার যে এমার্জেন্সি ফান্ড বাবদ যে টাকা আপনার রাখতে হয়, সেই টাকাটাই এই সেফ ইনভেস্টমেন্টে থাকবে। অর্থাৎ এখান থেকে আপনি বিরাট কিছু টাকা রিটার্ন পাবেন না। ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করবে আপনার রিস্কি ইনভেস্টমেন্ট। রিস্কি ইনভেস্টমেন্ট অর্থাৎ যেখানে আপনার রিটার্নের সম্ভাবনা 10, 12, 15, 20, 25, 50, এমনকি 100%ও হতে পারে। আবার রিস্কি মানেই হলো সেখানে আপনার রিটার্ন 0% হতে পারে, মাইনাস হতে পারে, অথবা 50%। আপনার টাকা আসল থেকে 50% কমে যেতে পারে। এই কথা বলা যায় যেহেতু এটা রিস্কি ইনভেস্টমেন্ট। তো সেই রিস্কি ইনভেস্টমেন্ট মানে এই নয় যে কোথাও জুয়া বা রেসে টাকা লাগানো। লিগ্যাল এবং সৎ পথে ইনভেস্ট করা, সৎ জায়গায় ইনভেস্ট করা, সেখান থেকে ইনকাম জেনারেট করা, সেটাই রিস্কি ইনভেস্টমেন্ট। যেমন শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি, এগুলো রিস্কি ইনভেস্টমেন্টের জায়গা। এগুলোই একমাত্র আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। তো এখানে 70% এবং সেফ ইনভেস্টমেন্টে 30%, এইভাবে আপনি ইনভেস্ট করতে পারেন
এই ভিডিওটি আপনার টোটাল মানি কেমন করে ম্যানেজ করবেন তার সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তো আমার এই ফিনান্সিয়াল লিটারেসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।